আজ 23 এপ্রিল বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। ভোটের আগে বহিরাগত ইস্যুতে কড়া বার্তা, নওশাদ সিদ্দিকীর হুঁশিয়ারি। এবার ভাঙড়ে আক্রান্ত তৃণমূল, পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ। প্রথম দফার ভোটে হাই ভোল্টেজ লড়াই, ময়দানে হেভিওয়েট প্রার্থীরা। চা চক্রের নামে ভোটের আগের দিনও প্রচার দিলীপ ঘোষের, নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল প্রার্থী। কোলাঘাটে কেউ যেতে পারছে না, গদ্দার বাবু রাস্তা বন্ধ করে দিয়েছে। আমডাঙ্গার মঞ্চ থেকে শুভেন্দুকে কটাক্ষ মমতার। বাংলায় ভোটের আগের দিন মমতাকে ফোন কেজরিওয়ালের, মুখ্যমন্ত্রীকে সমর্থনের বার্তা। মমতার আমলে 10,000 কোটির দুর্নীতি হয়েছে, ক্ষমতায় এলে সব টাকা উসুল করব, হুঁশিয়ারি দিলেন শাহ। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। আজ থেকে শুরু হলো রাজ্যের প্রথম দফার ভোট গ্রহণ। ভোটের আগের দিন বহিরাগতদের আনা হলে তার জবাব দেওয়া হবে, এমনই কড়া হুঁশিয়ারি দিলেন আইএসএফ এর প্রধান নওশাদ সিদ্দিকী। অশোকনগর বিধানসভা এলাকায় আইএসএফ জোট প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন। নওশাদ সিদ্দিকী স্পষ্ট বলেন, ভোটের দিন ভয় পেয়ে ঘরে বসে থাকা যাবে না। যদি নির্বাচনের আগের দিন বাইরে থেকে লোক আনা হয় তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আরো জানান, এলাকায় কোনো বহিরাগতকে দেখা গেলে প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে কেন সে নিজের এলাকায় ভোট ছেড়ে অন্যত্র এসেছে। সঠিক উত্তর না পেলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিক্রিয়া জানানো হবে বলেও মন্তব্য করেন তিনি। কড়া ভাষায় নওশাদ বলেন, এটা কি শ্বশুর বাড়ি নাকি? বাইরে থেকে এসে এখানে প্রভাব খাটানোর চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না। এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই ধরনের বক্তব্য নির্বাচনী পরিবেশে উত্তেজনা বাড়াতে পারে। যদিও আইএসএফ শিবিরের দাবি, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতেই এই বার্তা দেওয়া হয়েছে। এবার ভাঙড়ে আক্রান্ত তৃণমূল, পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ। ফের উত্তপ্ত ভাঙড়, এবার সেখানে আক্রান্ত তৃণমূল। অভিযোগ, চাঁদপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য ফিরোজা বিবি ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে, যার দায় চাপানো হয়েছে আরাবুল ইসলাম ও তার অনুগামীদের ওপর। মিছিল চলাকালীন এই হামলা হয়েছে বলে জানা গিয়েছে। বাড়ি, বাইক ও সিসিটিভি ভাঙচুরের অভিযোগও সামনে এসেছে। খবর অনুযায়ী ভাঙড়ে আইএসএফ এর নেতা আরাবুল ইসলাম ও তার অনুগামীরা র্যালি করার সময় এই ঘটনাটি ঘটে। তৃণমূলের দাবি, পঞ্চায়েত সদস্যের বাড়িতে ঢুকে ভাঙচুর করা হয়েছে এবং একটি গাড়িতেও হামলা চালানো হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আইএসএফ। তাদের দাবি, র্যালির সময় তৃণমূল কর্মীরাই প্রথমে গালিগালাজ করে। ঘটনার পর ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ও ক্যানিং পূর্বের প্রার্থী বাহারুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশ তদন্ত শুরু করে। শওকত মোল্লা আইএসএফ এর বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ তোলার পাশাপাশি নির্বাচন কমিশন ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। চা চক্রের নামে ভোটের আগের দিনও প্রচার দিলীপ ঘোষের, নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল প্রার্থী। দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ আনল তৃণমূল। খড়গপুর সদরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ করা হয়েছে। জানা গিয়েছে, খড়গপুরের 2 জায়গায় চা চক্রে যোগ দিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। তৃণমূলের অভিযোগ, প্রচার সময় শেষ হয়ে যাওয়ার পরও তিনি রাজনৈতিক প্রচার চালিয়েছেন এবং কমিশনের নির্দেশ অমান্য করেছেন। খড়গপুর সদরে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার দাবি করেছেন, কিভাবে দিলীপ ঘোষ প্রচারের সময়সীমা পেরিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং চা চক্রের প্রচার করছেন তা নিয়ে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে দ্রুত তদন্তের দাবি জানান এবং দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি করেন। এমনকি প্রয়োজন হলে প্রার্থীপদ বাতিলের কথাও বলেন। অন্যদিকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানান, কোনো বিধিভঙ্গ করেননি এবং শুধুমাত্র জনসংযোগ করছেন ও সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন। তার মতে, যারা মানুষের সঙ্গে মিশতে পারে না তারাই এই ধরনের অভিযোগ করছে। কোলাঘাটে কেউ যেতে পারছে না, গদ্দার বাবু রাস্তা বন্ধ করে দিয়েছে। আমডাঙ্গার মঞ্চ থেকে শুভেন্দুকে কটাক্ষ মমতার। আমডাঙ্গা তৃণমূল প্রার্থী কাশেম সিদ্দিকীর সমর্থনে উলুডাঙ্গার স্কুল মাঠে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি অভিযোগ করেন, কোলাঘাটে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কেউ যেতে না পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে রেল ও রাস্তা অবরোধের কথাও তুলে ধরেন তিনি এবং বলেন, এভাবে 2 দিনের জমিদারি করা যাবে না এবং সবাইকে একজোট হয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান। আমডাঙ্গার সভা থেকে ডিএ নিয়ে বড় ঘোষণা করে মমতা অভিযোগ করেন, নির্বাচন কমিশন 4% ডিএ বৃদ্ধির বিষয়টি চেপে রেখেছে। তিনি আশ্বাস দেন, এই মাসেই বেতনের সঙ্গে সেই টাকা পাওয়া যাবে। এছাড়া ইভিএম বিকল করার আশঙ্কার কথা তুলে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেন। সাপ্লিমেন্টারি তালিকা দেখে ভোট দেওয়ার পরামর্শ দেন এবং ভুয়ো ভোট আটকানোর দায়িত্ব বিশেষভাবে মহিলাদের ওপর দেন।
বাংলায় ভোটের আগের দিন মমতাকে ফোন কেজরিওয়ালের, মুখ্যমন্ত্রীকে সমর্থনের বার্তা। আজ থেকে রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হলো। তার আগে প্রচারে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এই ফোন আলাপের কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান কেজরিওয়াল এবং তৃণমূলের পাশে থাকার বার্তা দেন। তিনি বলেন, এই লড়াই শুধু মমতার নয়, এটি ভারতের গণতন্ত্র রক্ষার লড়াই। পাশাপাশি অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করছেন, যদিও এতে বিজেপির লাভ হবে না বলেও দাবি করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই সমর্থন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর আগে তামিলনাড়ু সফরে কেজরিওয়াল ডিএমকে, কংগ্রেস এবং বাম দলগুলির হয়ে প্রচার করেন এবং বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন। কেন্দ্রীয় সরকার প্রশাসনিক সংস্থাগুলিকে বিরোধীদের চাপে রাখতে ব্যবহার করছে বলেও তিনি দাবি করেন। এই ফোনালাপ বিরোধী জোটে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে ভোটের ঠিক আগে কেজরিওয়াল ও মমতার এই রাজনৈতিক যোগাযোগ পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াইকে আরো তীব্র করে তুলেছে। মমতার আমলে 10,000 কোটির দুর্নীতি হয়েছে, ক্ষমতায় এলে সব টাকা উসুল করব, হুঁশিয়ারি দিলেন শাহ। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে সপ্তগ্রামের জনসভা থেকে তৃণমূল সরকারকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি অভিযোগ করেন গত 15 বছরে তৃণমূল সরকার কাটমানি এবং দুর্নীতির পাহাড় গড়েছে এবং দাবি করেন চৌঠা মের পর বিজেপি ক্ষমতায় এলে সেই টাকা সাধারণ মানুষের কাছে ফেরত দেওয়া হবে। শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রায় 10,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং বিজেপি সরকার এলে লুট করা প্রতিটি পয়সা ফেরত দিতে হবে। সিন্ডিকেট রাজ ও তোলাবাজি বন্ধের কথাও বলেন তিনি। পাশাপাশি মহিলাদের জন্য প্রতি মাসে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত এবং প্রতি বছর 1 লক্ষ সরকারি চাকরি দেওয়ার ঘোষণাও করেন। তিনি চৌঠা মে ফল ঘোষণার দিন দিদি টাটা গুড বাই বলেও মন্তব্য করেন। পাশাপাশি রাজনৈতিক মহলের মতে এই প্রতিশ্রুতি তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারের পাল্টা কৌশল, যদিও তৃণমূল এই বক্তব্যকে ভোটের গিমিক বলেই উড়িয়ে দিয়েছে। প্রথম দফার ভোটে হাই ভোল্টেজ লড়াই, ময়দানে হেভিওয়েট প্রার্থীরা। আজ থেকে রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হলো। 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রে আজকে মোট 1475 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রচার পর্ব। শাসক দল তৃণমূল যেখানে উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক প্রকল্পকে সামনে রেখে প্রচার চালিয়েছে, ঠিক সেখানেই বিজেপি পাল্টা প্রতিশ্রুতির পাশাপাশি বিভাজনের রাজনীতিকে হাতিয়ার করে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ে টিকে থাকার চেষ্টা করেছে। অন্যদিকে বাম ও কংগ্রেস জোট মূলত নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ধরে রাখার লড়াইয়ে নেমেছে। ভোটের ময়দানে প্রায় সব দলই নিজেদের শক্তিশালী নেতাদের প্রার্থী করেছে। তৃণমূল, বিজেপি ও কংগ্রেস 3 দলই হেভিওয়েট প্রার্থীদের নামিয়েছে। বামফ্রন্ট তুলনামূলকভাবে স্থানীয় মুখের ওপরেই বেশি জোর দিয়েছে। এই পর্বে শাসক দলের হয়ে একাধিক বিদায়ী মন্ত্রী প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মেখলিগঞ্জের পরেশ অধিকারী, রামনগরের অখিল গিরি, সবংয়ে মানস ভূঁইয়া, ডেবরার রাজীব বন্দ্যোপাধ্যায়, আসানসোল উত্তরের মলয় ঘট এবং বিনপুরের বীরবাহা হাঁসদা। পাশাপাশি রাজগঞ্জে স্বপ্না বর্মন এবং তুফানগঞ্জের শিবশঙ্কর পাল এই 2 ক্রীড়াবিদকেও প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির পক্ষ থেকেও একাধিক গুরুত্বপূর্ণ নেতা এই দফায় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম কেন্দ্রে ভোট হচ্ছে প্রথম পর্বে। এছাড়া খড়গপুর সদর থেকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মাথাভাঙ্গা থেকে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ প্রার্থী হয়েছেন, ময়না কেন্দ্র থেকে লড়ছেন ক্রিকেটার অশোক দিন্দা এবং আসানসোল দক্ষিণে প্রার্থী হয়েছেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। পুরনো ভোটার তালিকা দিয়ে ভোট করালেও বিজেপি জিতবে, আত্মবিশ্বাসী শ্রমিক। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইব্যুনালের মাধ্যমে ভোটার সংক্রান্ত তথ্যের নিষ্পত্তি শুরু করেছে নির্বাচন কমিশন এবং প্রথম দফায় 139 জনের নাম প্রকাশিত হয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল প্রশ্ন তুললেও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিভিন্ন সুরে জানিয়ে দেন, ভোটার তালিকা নিয়ে কোনো চিন্তা নেই। হুগলির হরিপালে বিজেপি প্রার্থী মধুমিতা ঘোষের সমর্থনে প্রচারে গিয়ে শ্রমিক বলেন, বিজেপির কমিশনের ভরসায় নির্বাচনের নামেনি। তিনি দাবি করেন, পুরনো ভোটার তালিকা দিয়েও ভোট হলে বিজেপি জিতবে এবং তৃণমূল মানুষের মন থেকে সরে গেছে। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, ইডি সিবিআই এর দরজায় তালা লাগিয়ে পুরনো তালিকায় ভোট করালেও ফল বদলাবে না। ইডি সিবিআই এর অভিযানের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। তবে তদন্তের গতি ও পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, মানুষ ও তারাও এতে সন্তুষ্ট নন এবং রাজ্যবাসী তৃণমূল থেকে মুক্তি চায়। ভোট বাংলায় এজেন্সির খেলা। প্রথম দফার পরের দিন 2 হেভিওয়েট তৃণমূল নেতাকে তলব ইডির। ভোটের আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সক্রিয়তা অব্যাহত রয়েছে। প্রথম দফার পরেই তৃণমূল প্রার্থী সুজিত বোস ও রথিন ঘোষকে ফের তলব করেছে ইডি এবং 24শে এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো নিয়োগ দুর্নীতির মামলায় আগে 2 বার সমন পেলেও হাজিরা দেননি সুজিত বোস। নির্বাচনী ব্যস্ততার কারণ দেখান এবং পরে মে মাসে হাজিরার কথা জানান। অন্যদিকে জমি দখল সংক্রান্ত মামলায় ডাকা হলেও রথিন ঘোষও হাজিরা দেননি। এদিকে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল
প্রার্থী দেবাশিস কুমারকে ইডি দপ্তরে হাজিরা দিতে হয়েছে এবং তার বাড়ি ও নির্বাচনী কার্যালয়ের আয়কর দপ্তর তল্লাশি চালিয়েছে। অভিযোগ, হলফনামায় ঘোষিত সম্পত্তির সঙ্গে অসঙ্গতি পাওয়া গেছে। সূত্রের খবর, তার বাড়ি ও কার্যালয় থেকে প্রায় 1.75 কোটি টাকার হিরে সোনা ও সোনার বার বাজেয়াপ্ত করা হয়েছে এবং একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে 6 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। আয়কর দপ্তরের দাবি, হলফনামায় এই সম্পত্তির উল্লেখ ছিল না এবং তার স্ত্রীর আয় সংক্রান্ত তথ্যেরও গরমিল রয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে। 8.5 ঘন্টা ধরে টানা চলল জিজ্ঞাসাবাদ। ফ্ল্যাট প্রতারণার মামলায় ইডি দপ্তর থেকে বেরোলেন অভিনেত্রী নুসরাত জাহান। বুধবার সাত সকালে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিতে যান অভিনেত্রী নুসরাত জাহান এবং টানা প্রায় 8.5 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসেন। ফ্ল্যাট প্রতারণার মামলায় তাকে তলব করা হয়েছিল। এদিন তিনি স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে ইডি দপ্তরে প্রবেশ করেন। গাড়ি থেকে নামার পর সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি ভেতরে ঢুকে যান তিনি। রাজরহাটে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রবীণ নাগরিকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তদন্ত চলছে। ইডি সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক তদন্তে নতুন তথ্য সামনে আসায় তাকে তলব করা হয়েছে। এর আগে 2023 সালেও একই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী 2014-15 সালে একটি সংস্থার 400-র বেশি প্রবীণ নাগরিকদের কাছ থেকে মাথাপিছু প্রায় 5.5 লক্ষ টাকা করে নেয় ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে, কিন্তু নির্ধারিত সময়ের পরও কেউ ফ্ল্যাট বা টাকা ফেরত পাননি। এই মামলায় ওই সংস্থার ডিরেক্টর পদে থাকার অভিযোগ রয়েছে নুসরাত জাহানের বিরুদ্ধে। বালি পাচার মামলায় ইডির ডাকে অনুপস্থিত শান্তনু, বাড়ছে জল্পনা। বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাস নতুন করে চাপে পড়েছেন। ইডির তলবের সত্ত্বেও তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি, ফলে একাধিক প্রশ্ন উঠছে। তার পরিবর্তে আইনজীবীকে পাঠানো হয় এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে তদন্তকারী সংস্থার কাছে সময় চাওয়া হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, বালি পাচার সংক্রান্ত আর্থিক অনিয়মের মামলায় তাকে ডাকা হয়েছিল। এর পাশাপাশি দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এলাকার সোনা পাপ্পুর সঙ্গে যুক্ত একটি মামলাতেও তার নাম জড়িয়েছে। ওই মামলায় ইতিমধ্যেই এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে এবং গত রবিবার শান্তনুর বাড়িতে দীর্ঘ তল্লাশি চালায় ইডি। ফান রোডের বাড়িতে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে তল্লাশি অভিযান। পরে তাকে ও তার 2 পুত্রকে ইডির দপ্তরে ডাকা হলেও কেউ হাজির হননি। এবার বালি পাচার মামলাতেও একইভাবে তলব এড়ানোর তদন্তের গতি প্রকৃতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মদের দোকান বন্ধ করতে বলিনি, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ভোটের আগে রাজ্য জুড়ে মদের দোকান আগেভাগে বন্ধ হয়ে যাওয়ায় বড়সড় বিভ্রান্তি তৈরি হয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী ভোটের 48 ঘন্টা আগে ড্রাই ডে ঘোষণা হওয়ার কথা থাকলেও এবার অনেক আগেই দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নাকি রাজ্যের আবগারি দপ্তর? এই বিতর্কে মুখ খুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, কমিশনের পক্ষ থেকে নির্ধারিত সময়ের আগেই দোকান বন্ধ রাখার কোনো নির্দেশ দেওয়া হয়নি। কেন আগেভাগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ব্যাখ্যা আবগারি দপ্তরকেই দিতে হবে বলে মত কমিশনের। অন্যদিকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় সোমবার থেকেই বহু মদের দোকান বন্ধ ও সিল করা হয়েছে। ফলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন এবং সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী 23 তারিখের ভোটের জন্য 20 তারিখ থেকে দোকান বন্ধ রাখা স্বাভাবিক হলেও 29 তারিখের ভোটের আগেই দক্ষিণবঙ্গের বহু জায়গায় দোকান বন্ধ হয়ে যাওয়ায় বিতর্ক আরও বেড়েছে। এতে প্রশাসনের 2 দপ্তরের সমন্বয় নিয়েও প্রশ্ন উঠেছে। 500 জনের গ্রেপ্তার নিয়ে প্রথম বিবৃতিতেই কড়া সুর। ময়দানে তৃণমূল নেতা রাজীব কুমার। ভোটের ঠিক আগে রাজ্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে তৃণমূল সাংসদ রাজীব কুমারের অভিযোগকে কেন্দ্র করে। তিনি দাবি করেছেন 500-র বেশি মানুষকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার বক্তব্য, পুলিশ পর্যবেক্ষকদের নির্দেশে এই গ্রেপ্তার হয়েছে, যা আইন সিদ্ধ নয়, কারণ পর্যবেক্ষকদের সরাসরি গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই। এই অভিযোগ নিয়ে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান শশী পাঁচা ও শুভাশিস চক্রবর্তীর সঙ্গে। সেখানে তার দাবি, সিইও স্বীকার করেছেন যে পর্যবেক্ষকদের এই ক্ষমতা নেই। রাজীব কুমার জানান, জড়িত আধিকারিকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং কেউ দায় এড়াতে পারবেন না। তিনি আরও বলেন, ভোটের পর এই বিষয়টি ভুলে যাওয়া হবে না। এদিকে তৃণমূলের আশঙ্কা প্রায় 800 কর্মীকে গ্রেপ্তার করা হতে পারে এবং বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলাও হয়েছে। নির্বাচন কমিশনের একাধিক প্রশাসনিক বদলি নিয়েও প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে ভোটের আগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। অশোক দিন্দা হয়ে ভোট প্রচার গেইলে চমক দিতে গিয়ে বিতর্কে ময়নার বিজেপি প্রার্থী। বিধানসভা ভোটের প্রচারে ক্রিস গেইলের উপস্থিতি বঙ্গ রাজনীতিতে চমক তৈরি করেছে। ময়না বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক দিন্দার সমর্থনে ক্রিস গেইলের প্রচারের শুরু হয়েছে বিতর্ক। অশোক দিন্দা ও ক্রিস গেইলের পুরনো বন্ধুত্ব রয়েছে। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে একসঙ্গে খেলা সূত্রেই তার সম্পর্ক গড়ে ওঠে তার সঙ্গে, যা মাঠের বাইরেও বজায় রয়েছে। দিন্দা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে গেইল বলেন,
ভোট ফর অশোক দিন্দা। ভিডিওটি দ্রুত ভাইরাল হলেও প্রশ্ন ওঠে একজন বিদেশিকে নিয়ে নির্বাচনী প্রচার করানো নিয়ে। নিয়ম অনুযায়ী বিদেশে কেউ স্বেচ্ছায় প্রচার করলে সমস্যা নেই, কিন্তু দিনদার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও পোস্ট হওয়ায় বিষয়টি নিয়ম বিরুদ্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখছে। উল্লেখ্য, ভারতে গেইলের জনপ্রিয়তা অনেক, বিশেষ করে IPL এ দীর্ঘদিন খেলার কারণে। অন্যদিকে দিন্দা 2021 সালে বিজেপিতে যোগ দিয়ে ময়না থেকে বিধায়ক হন এবং এর আগে ভারতের হয়ে 13টি ওয়ানডে খেলেছেন তিনি। গরমে প্রচারে বেরিয়ে অসুস্থ দেবাংশু শুনেই ছেলেকে দেখতে ছুটে গেলেন অসিত মজুমদার। বঙ্গে ভোটের উত্তাপের মাঝেই বাড়ছে তাপমাত্রাও। নির্বাচনী প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন চুঁচুড়া বিধানসভা তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তার অসুস্থতার খবর পেয়ে নলডাঙ্গার বাড়িতে ছুটে যান চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দেবাংশু দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। নির্বাচনী ব্যস্ততার মধ্যে এই ঘটনাকে ঘিরে সৌজন্যের নজির সামনে আসে, কারণ কয়েকদিন আগেই প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অসিত মজুমদার। তখন তার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছেছিলেন দেবাংশু ভট্টাচার্য। উল্লেখ্য, প্রার্থী তালিকায় দেবাংশুর নাম ঘোষণার পর চুঁচুড়ায় মনোমালিন্য তৈরি হয়েছিল এবং টিকিট না পেয়ে অসিত মজুমদারের ক্ষোভও প্রকাশ্যে এসেছিল। তবে দলীয় হস্তক্ষেপে সেই পরিস্থিতি দ্রুত মিটে যায়। দেবাংশু নিজে অসিতের বাড়িতে গিয়ে দেখা করেন এবং দুজনে একসঙ্গে সাংবাদিক বৈঠকও করেন। বর্তমানে পরিস্থিতি পারস্পরিক সৌজন্য প্রমাণ করছে। আগে সব ক্ষোভ এখন অতীত। খচ্চরের পিছে বাঁধা EVM 191 ভোটারের জন্য দার্জিলিংয়ের দুর্গম বুথে পারি ভোট কর্মীদের। ডিজিটাল যুগে দুর্গম এলাকায় ভোট পরিচালনার চ্যালেঞ্জ স্পষ্ট হয়ে উঠেছে দার্জিলিংয়ের একটি বুথে। রামবান থেকে প্রায় 6 কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে খচ্চরের পিঠে EVM মেশিন নিয়ে বুধবার সকালে 11টায় সম্মেনদেন প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছন ভোটকর্মীরা। মঙ্গলবার দার্জিলিং শহর থেকে রওনা দিয়ে প্রথমে প্রায় 16 ঘন্টার যাত্রায় রামবান প্রাইমারি স্কুলে পৌঁছন তারা, যা একটি অস্থায়ী স্ট্রং রুম। সেখানে রাত কাটিয়ে পরদিন আবার যাত্রা শুরু হয়। দার্জিলিং বিধানসভা কেন্দ্রের অধীনে বিজনবাড়ি ব্লকের এই 4 নম্বর পোলিং স্টেশনে ভোটার সংখ্যা মাত্র 191 জন, অথচ পৌঁছতে সময় লাগে প্রায় 2 দিন। ভোটকর্মীদের সঙ্গে ছিলেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা। 2016 সালের অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা নিয়েছে। সেই সময় ভোট গ্রহণের পর ফেরার পথে ভয়ঙ্কর ঝঞ্ঝার মুখে পড়ে এক কর্মীর মৃত্যু হয়েছিল এবং আরেকজন গুরুতর আহত হন। তাই দুর্গম এই বুথে ভোট গ্রহণকে কেন্দ্র করে এবার নিরাপত্তা ও প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছে আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের